ওয়াকার সে যে মানে জন্মগতভাবেই যে সে যে আওয়ামী লীগ মিথ্যাবাদী এবং দেশ বিরোধী সেটার প্রমাণটা আপনাদেরকে দেখানোর জন্য জানানোর জন্য আসা। সেনাপ্রধান ওয়াকারের প্রস্তাব ফিরিয়ে দিলেন জুনিয়র অফিসাররা, ফেসে যাচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। জেনারেল ওয়াকার কিন্তু এই সেনা সদস্যদেরকে সেভ করতে চেয়েছেন। তিনি যদি আইনের প্রতি আস্থাশীলই থাকতেন, সাথে জড়িত তাদের প্রত্যেককে গ্রেফতার করা হবে। জেনারেল ওয়াকারকে ফাঁসির দড়িতে পর্যন্ত ঝুলতে হতে পারে, আর সেটি না হলেও হাসিনার মতো দেশ থেকে পালাতে হতে পারে। দর্শক, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দেশ বিরোধী এবং প্রকৃতভাবে কিন্তু সে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বোনের জামাই আবারও কিন্তু প্রমাণ করে দিয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এবং শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তার সাথে হাতে হাত মিলিয়ে দেশে বিভিন্ন রকমের অপকর্মকাণ্ড করেছে এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সুতরাং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে শেখ হাসিনাকে 5 আগস্ট ভারতে পাঠিয়েছে এটা আমরা পুরোভাবে কিন্তু বুঝে গিয়েছি। এবং যেই সেনা কর্মকর্তা এবং র্যাব অফিসারদেরকে গ্রেপ্তার করেছেন পুলিশ, তাদেরকে কিন্তু বাঁচাতে চায় এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তো দর্শক, এই বিষয়ে চাঞ্চল্যভাবে কিছু তথ্য বেরিয়ে আসলো যা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তার আগে সবার কাছে একটা অনুরোধ, যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ব্ল্যাক আইকনটি অল ক্লিক করে বাজিয়ে দিবেন। তো দর্শক চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকি। একটা মামলায় সেনাবাহিনীর মধ্যে যারা অপরাধী তাদের বিচার, তাদের গ্রেপ্তার এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে নানা প্রসঙ্গ টেনে নানা জায়গায় নানা রকম বিশ্লেষণ চলছে। জুলাই আগস্ট বিপ্লবের সময় যে আন্দোলনটি হয়েছে এবং সেই জায়গায় যে হত্যাযজ্ঞ হয়েছে, আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন বাংলাদেশ পুলিশ বাহিনীর যিনি প্রধান ছিলেন সেই সময়কালে জুলাই আগস্ট বিপ্লবের সময় যখন পুলিশের পক্ষ থেকে ছাত্র জনতার উপর গুলি করে ছাত্রদেরকে হত্যা করা হয়, এই হত্যাকাণ্ডের প্রধান নির্দেশদাতা বা বাহিনীর প্রধান নির্দেশদাতা হিসেবে পুলিশ প্রধানের কে কিন্তু মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তিনিও সেই হত্যাকাণ্ডের বা হত্যাযজ্ঞের একজন আসামি। সিটিডিসি আছে, তারপরে বাংলাদেশের ডিবি আছে, এসবি আছে, সেগুলো বাদ দিয়ে এখন সরাসরি চলে আসি সেনাবাহিনীতে। তো আমরা অন্যান্য বাহিনীগুলোর দিকে দেখলাম যে যেই বাহিনীর যিনি প্রধান ছিলেন সেই সময় তার অধীনস্থ যে কর্মকর্তারা ছাত্র জনতার উপর গুলি করেছেন, ছাত্র জনতাকে হত্যা করেছেন, যেই ব্যক্তি গুলি করেছেন তিনি যেভাবে মামলার অন্তর্ভুক্তিতে আছেন এবং সেই বাহিনীর প্রধানও আছেন। তো এখন এই সেনাবাহিনী আর বিজিবি এই দুটি বাহিনীর দিকে যেয়ে আমরা দেখলাম যে একটা ব্যতিক্রম ঘটনা ঘটছে। যে ব্যতিক্রমটি হলো যে সেনাপ্রধানের যারা নিয়ন্ত্রণাধীন আছেন, যে সোলজাররা আছেন বা তার নিচের যা কর্মকর্তারা আছেন, তারা যখন সরাসরি রামপুরায় বা অন্যান্য জায়গায় প্রকাশ্যে গুলি করে ছাত্র জনতাকে হত্যা করা হলো, সেই বাহিনীর সেই সদস্যর বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু সেই বাহিনীর প্রধান যিনি আছেন তিনি হচ্ছেন সবচেয়ে বড় দেশপ্রেমী। আর অন্যদিকে সেনাবাহিনী থেকে যাওয়া বিজেপির যিনি প্রধান, যিনি এখনো আছেন, তার বিরুদ্ধেও কিন্তু মামলা হয়নি, তিনি এখন বড় একজন দেশপ্রেমিক এবং জুলাই আগস্ট বিপ্লবের একজন অন্যতম মহানায়কে রূপান্তরিত হয়েছে। আমরা অনেক সময় অনেকে বলার চেষ্টা করি যে জুলাই আগস্ট বিপ্লবে সেনাবাহিনী যদি গুলি চালাতো তাহলে আরো হতাহত বাড়তো, তখন হয়তো বা শেখ হাসিনা টিকে যেত। তো আপনাদের জ্ঞাতার্থে একটি কথা বলি, জুলাই আগস্ট বিপ্লবের সময় সেনাবাহিনীর প্রধান হিসেবে ওয়াকারুজ্জামান আপ্রাণ চেষ্টা করেছেন শেখ হাসিনাকে রাখতে, কিন্তু সেনাবাহিনীর যে নিচের স্তরের যেই সোলজাররা আছেন, যারা তার নিচের অধীনস্থ আছেন জেনারেলের পরের থেকে, তারা এবং সাধারণ সোলজাররা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরাসরি বলে দিয়েছেন যে তারা ছাত্র জনতার উপর আর গুলি চালাবেন না, তারা ছাত্র জনতার কাতারে যে দাঁড়িয়ে যাবেন। সুতরাং সেনাবাহিনীর এই জেনারেল ছাড়া নিচের সবাই কিন্তু দেশপ্রেমিক, তারা ছাত্র জনতার এই রক্ত জড়ুক সেটা দেখতে চায়নি। এবং তার বাহিনীর সাধারণ যারা আছেন এবং মেজর, লেফটেন্যান্ট কর্নেল থেকে শুরু করে এই পোর্শনের যারা আছেন, তারা যখন ওয়াকারকে জানিয়ে দিলেন যে না, তারা আর গুলি করবেন না, তারা ছাত্র জনতার উপর যে অন্যায় হচ্ছে সেটার তারা বিরোধিতা করেছেন, তখন ওয়াকারুজ্জামান এই শেখ হাসিনার পক্ষ অবলম্বন থেকে সরে এসে তিনি ছাত্র জনতার পক্ষে দাঁড়াতে বাধ্য হয়েছেন, তাকে বাধ্য করেছেন সেনাবাহিনীর দেশপ্রেমিক যারা আছেন তারা। এই সিটির যে মামলাটি হয়েছে সেই মামলাটি হওয়ার পর বা আগে পরে
জেনারেল ওয়াকার কিন্তু এই সেনা সদস্যদেরকে সেভ করতে চেয়েছেন। তিনি যদি আইনের প্রতি আস্থাশীলই থাকতেন তাহলে প্রথম দিনই বলতেন যারা গুম খুন হত্যাযজ্ঞের সাথে জড়িত তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা হবে এবং সেনাবাহিনী তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় যদি সোপর্দ করতেন তাহলে ইজি হতো। কিন্তু তারা সেটা না করে এই যে দৌড়ঝাঁপ করে বিভিন্ন অস্থিরতা তৈরি করার মধ্য দিয়ে এটা তিনি প্রমাণ করতে চেয়েছেন যে তিনি চান না যে বিগত দিনে এই সেনাবাহিনীর ভিতরে বা ক্যান্টনমেন্টের ভিতরে ডিজিএফআইয়ের সেলের মধ্যে থেকে বাংলাদেশের সাধারণ জনগণ রাজনীতিবিদদেরকে যে অমানবিক নির্যাতন যে টর্চার করেছেন, আমি আপনি যারা আজকে কথা বলি তারা তো নির্যাতিত হই নাই, গুম খুনের সাথে তো আমাদের সম্পৃক্ততা নাই, আমরা সেই ব্যথাটা বুঝি না। যেই পরিবারের বাবা মা ভাই বোন স্ত্রী সন্তানরা জানে না তার বাবা বেঁচে আছে কিনা, যখন 8 বছর পর 10 বছর পর 7 মাস পর 10 মাস পর 4 বছর পর ফিরে আসেন, তখন তাদের এই সময়কালে তাদের পরিবারের যে অবস্থা সেটা আমি আপনি হয়তো অনুধাবন করতে পারবো না। সেই জায়গা থেকে ওয়াকারুজ্জামান তো সবসময় চুপ থেকেছেন। ডিজিএফআইয়ের যে কর্মকর্তারা সবসময় এই অপকর্মগুলো করেছেন তাদেরকে বাঁচানোর জন্য ডিজিএফআইয়ের অভ্যন্তরে যেই আয়নাগরগুলো ছিল সেগুলোর স্ট্রাকচার পরিবর্তন করে দিয়েছেন। সেই জায়গাতে যদি আজকে আমরা দাঁড়িয়ে এই ওয়াকারুজ্জামানকে বলি যে বিপ্লবের একজন মহানায়ক, তিনি পুত পবিত্র একজন সাধু মানুষ, তাহলে আমরা যারা এখন এই সমস্ত কথাবার্তা বলে ওয়াকারুজ্জামানকে সাধু বানানোর চেষ্টা করছি তারা কোনো না কোনোভাবে ডিজিএফআইয়ের হয়তো বা 2-4 টাকা পেয়েছেন বা তাদেরকে লোভ দেখিয়েছেন যে বাংলাদেশে হয়তো তাদের চ্যানেল আবার করে দেওয়ার সম্ভাবনা থাকে, সেরকম কিছু হতে পারে বা আর্থিক কোনো সাহায্য সহযোগিতা পেতে পারেন। তা না হলে আমি মনে করি না যে মানে অর্বাচীনের মতো মেমোরিলেস মানুষদের মতো ওয়াকারুজ্জামান বহুত খুব করেছে, বহৎ খুব হয়ে গেছে ওয়াকারুজ্জামান, এরকম চিন্তা ভাবনা করা একেবারে অর্থহীন। যারা সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেন আমি মনে করি যে তারা সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছেন না, তারা সেনাবাহিনীর অভ্যন্তরে থাকা মুষ্টিমেয় কিছু সন্ত্রাসী খুনি কিলার এবং কি নৈতিক চরিত্র স্থলনযুক্ত যে কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত সেই সমস্ত সেনাবাহিনীর সদস্যদের বিরুদ্ধে তারা কথা বলছেন বা আমরা কথা বলছি। আমরা সেনাবাহিনীকে ভালোবাসি, আমরা জানি যে এই দেশপ্রেমিক সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রতীক এবং বাংলাদেশে যদি আজকে কোনো অঘটন ঘটে বা কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয় সেই জায়গায় এই দেশপ্রেমিক সেনাবাহিনীর সাধারণ সোলজাররাই বুক পেতে বুলেটের সামনে তারা দাঁড়িয়ে যাবেন। তো সেই জায়গায় বলি যে ওয়াকারুজ্জামান একই তো অথর্ব, তিনি জুলাই আগস্ট বিপ্লবের তার কোনো ভূমিকাই নাই, বরঞ্চ শেখ হাসিনাকে পালিয়ে যেতে সাহায্য করেছেন। জুলাই আগস্ট বিপ্লবের হত্যাকারীদের তিনি সেভ করার চেষ্টা করেছেন। তার সেনা ক্যান্টনমেন্টে আশ্রয় নেয়া খুনি হত্যাকারী লুটেরাদের বিদেশে পালিয়ে যেতে সাহায্য করেছেন। এই যে গুম খুনের সাথে সম্পৃক্ত ডিজিএফআইয়ের কর্মকর্তাদের কিছু সদস্যদের তিনি পালিয়ে যেতে সহযোগিতা দিয়েছেন এবং তাদের বিচার যাতে না হয় সেই জায়গায় একটি অস্থিতিশীল পরিবেশ তিনি তৈরি করেছেন। তিনি রাজনৈতিক বক্তব্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধাচরণ করেছেন এবং সরকারের মধ্যে থাকা কিছু সদস্যদের সাথে তিনি আঘাত করে এই বিচারটা যাতে না হয় সেই ব্যবস্থাটা করেছেন এবং আইসিটি যেই ট্রাইব্যুনাল সেটার যিনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তাকে হুমকি দামকি দিয়ে এই সেনাবাহিনীর সদস্যদের বিরুদ্ধে যে চার্জশিট দাখিল করা সেটা যাতে তিনি দাখিল না করেন সেই জায়গায় তিনি ব্যবস্থা গ্রহণের চেষ্টা করেছিলেন, তিনি সার্থক হন নাই। তো তার তো অপকর্মের অভাবই নাই। তারপর বিডিআর হত্যাকাণ্ডের যে বিচার সেটা হয়ে গেছে, এখন আমরা তো দেখলাম যে যেই বিডিআর জওয়ানদেরকে গ্রেপ্তার করেছেন তাদেরকে নির্দোষ মানুষদেরকে গ্রেপ্তার করেছেন, আদালত তাদেরকে জামিন দিয়েছেন। তো যদি এই ওয়াকারুজ্জামানের কথা শোনা হতো সেই দিন, যদি সেই ওয়াকারুজ্জামানের কথা শুনে ইলিয়াস যদি প্রতিবাদ না করতো, ইলিয়াস যদি ভিডিও না বানাতো, বাংলাদেশের এই যে বিডিআর হত্যাকাণ্ডের যে আসামি তাদের পক্ষে না দাঁড়াতো, তাহলে আজকে তো সেই নিরপরাধ যে বিডিআর জওয়ান তাদেরকে মুক্তি দেওয়া সম্ভব হতো না। সুতরাং আমি মনে করি ইলিয়াস, কনক, পিনাক সহ যারা কথা বলেন এই অসঙ্গতির বিরুদ্ধে তারা দেশপ্রেমিক, তারা দেশের জনগণের পক্ষে। তো এই যে কর্মকাণ্ডগুলো সেই জায়গায় যদি আমরা দেখি তাহলে আমরা সবকিছু মিলিয়ে আমরা বলবো যে ওয়াকারুজ্জামান তার যেই অ্যাক্টিভিটিস, তার যে কর্মকাণ্ড সেই জায়গায় তাকে সন্দেহ করার অসংখ্য কারণ আছে এবং তাকে একদম সাধু সন্ন্যাসী বানানোর কারণ বা যুক্তিকতা ছোট মাত্র অল্প কিছু কয়েকটা 5 ওয়াক্ত নামাজ পড়েন এটাই আপনি একজন ভালো মানুষ, এটা মানে যুক্তি দিয়ে বলাটা সঙ্গত নয়। আপনি কোরআন তেলাওয়াত করেন মানে তাই ভুলে যে আপনি গুম খুন হত্যাযোগ্য বা কোনো অপকর্মের সাথে সম্পৃক্ত না, সেটাও আমি বিশ্বাস করি না। সুতরাং সেই জায়গা থেকে বলবো ওয়াকার কখনই একজন পুত পবিত্র না এবং বাংলাদেশের রাজনীতিকে এবং আগামী যে নির্বাচনটি আসছে সেই নির্বাচনটিতে নানা টাইপের মেকানিজম করে হয়তো কোনো দলকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবেন, যে কোনোভাবেই হোক না কেন এই ডিজিএফআইয়ের অপকর্মর মধ্য দিয়ে, সেরকম
প্রস্তাব প্লবন থাকতে পারে, এবং সেটা যদি করেন তাহলে বাংলাদেশের রাজনীতিটা বা বাংলাদেশের প্রেক্ষাপটটা কিন্তু আবার ভিন্ন হতে পারে। তো সেই জায়গা থেকে বাংলাদেশের জনগণকে কিন্তু সজাগ থাকতে হবে, যাতে ওয়াকাররা ডিজিএফআই যাতে বাংলাদেশের রাজনীতিতে বা আগামী নির্বাচনে বা এই যে মামলাগুলো আছে মামলাগুলোর যাতে বিচার প্রক্রিয়ায় কোনো রকমের নগ্ন হস্তক্ষেপ করতে না পারে। সেই জন্য আমি মনে করি পিনাকি, ইলিয়াস, কনক সহ যারা আছে